লাল পাড় দেওয়া সাদা শাড়ি পরা বাঙালি বউ, সাথে আলতা, ভেজা চুলে মাথায় আলতো সিঁদুর। এই রূপের যে কোনো বিকল্প নেই, সেটা সব বাঙালিরই জানা। এই রূপের জন্যই বাঙালি পুরুষ জাতির মনে যে এক অবৈধ সম্পর্কের করার নাড়ে, এটাও ধ্রুব সত্য। প্রেমে পড়ার কোনো বয়স হয় না, ঠিক সেই রকম ভাবে প্রেমিক প্রেমিকার কোনো নির্দিষ্ট বয়সের অনুপাত হয় না। প্রেম মানুষের 10 বছর বয়সেও হতে পারে, আবার 80 বছর বয়সেও হতে পারে। একটি 10 বছর বয়সী ছেলে 30 বছরের বিবাহিত মহিলার প্রেমে পড়তে পারে। 15 বছর বয়সী একটি মেয়ে 50 বছর বয়সী পুরুষের প্রেমেও পড়তে পারে। প্রেমের সব থেকে বড় রুলস হচ্ছে, প্রেমের কোনো নির্দিষ্ট রুলসই নেই। প্রেম বাউন্ডলেস একটা বিষয়। পরমা একটি প্রেমের গল্প, যেখানে একজন ফটোগ্রাফারের প্রেমে পড়ে একজন 3 ছেলে মেয়ের মা। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে মহিলাটি ছেলের দূর সম্পর্কের কাকিমা। সিনেমা শুরু হয়, দেখা যায় একটি অভিজাত পরিবারের দুর্গা প্রতিমার পুজো হচ্ছে। সেখানে অনেক মানুষের ভিড়। সে ভিড়ের মধ্যে একজন তার কাজ নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত। সে ছবি তুলছে, তার নাম রাহুল। আর একজন ঠিক একই রকম ভাবে তার কাজ নিয়ে ব্যস্ত, তার নাম পরম। পরমাকে ছাড়া যেন কেউ এক পাও নড়তে পারে না। বাড়ির সবচেয়ে দায়িত্ববান একজন লোক। অন্যদিকে রাহুলকে নিয়ে ভিড়ের সবার মনেই অনেক প্রশ্নের জন্ম। ধীরে ধীরে রাহুলের পরিচয় সবাই জানতে পারে। রাহুল বাড়ির ছেলে বুবুর ছোটবেলার বন্ধু। সে আমেরিকায় থাকে। ফটোগ্রাফিতে তার এখন অনেক নাম ডাক। এই বছরে দুর্গাপুজো কভার করার জন্য তার বুবুদের বাড়িতে আসা। রাহুল তার নিজের মনে ছবি তুলে যাচ্ছিল। হঠাৎ রাহুলের ক্যামেরার ফ্রেমে ধরা দেয় পরমা। প্রথম দেখাতেই রাহুলের পরমাকে ভালো লেগে যায়। তার এই ভালো লাগা বোঝা যায় আড্ডা মারার গোল টেবিলে বসে, যখন রাহুল ও তার অ্যাসিস্ট্যান্ট সেরা বাড়ির মানুষগুলোর সাথে বসে আড্ডা দিচ্ছিল। সেরা পরমাকে নিয়ে খুব কনফিউজড। কেউ তাকে কাকিমা বলছে, কেউ তাকে বৌদি বলছে। বুবু সেরার কনফিউশন দূর করে। বুবু সেরাকে বলে কেন পরমাকে সবাই বিভিন্ন নামে ডাকছে। যেহেতু পরমা বুবুর কাকিমা, সেই মতো পরমা রাহুলেরও কাকিমা হয়। তাই সেরা রাহুলকে জিজ্ঞেস করে, তুমিও কি তাহলে পরমাকে কাকিমা বলে ডাকবে? রাহুল ডিনাই করে। রাহুল বলে সে পরমাকে কাকিমা বলে ডাকবে না, কারণ পরমা রাহুলের নিজের কাকুর স্ত্রী নন, তাই। পরমা রাহুলের কথা শুনে বেশ অবাক হয়। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। একদিন সকালবেলা পরমার পরিবার ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। সেই সময় বুবুর ফোন আসে। পরমার হাজবেন্ড ভাস্করকে বুবু বলে তার সেই ফটোগ্রাফার ফ্রেন্ড রাহুল সে কলকাতাতে এসেছে, আর সে পরমার কিছু ছবি তুলতে চায়। কারণ রাহুল নাকি পরমার মতো এত ট্র্যাডিশনাল বেঙ্গলি বিউটি এখনো অবধি দেখেনি। পরিবারের সবাই এই কথায় খুব হাসাহাসি করে। রাহুলের ছবি তোলাতে কারোরই কোনো আপত্তি ছিল না। আপত্তি ছিল শুধু পরমার নিজের। কিন্তু ভাস্কর আর শাশুড়ি মায়ের কথায় কোনো রকমের পরমা রাজি না। পরমার রোজকার রুটিন মাফিক জীবনে এ যেন অন্য অধ্যায়। পরমার সংসার বলতে স্কুলে পড়া 2 ছেলে, কলেজে পড়া একটি মেয়ে, আর এক বড় কোম্পানির এমডি হাজবেন্ড, আর তার শাশুড়ি মা। সকাল হলে টাইম ধরে সবার ব্রেকফাস্ট করে সবাইকে সবার কাজে পাঠানো, সাথে শাশুড়ি মায়ের সেবা করা। কিছু আলোচনা থেকে পরমার খুব সাধারণ চলতি চিন্তাধারার পরিচয় পাওয়া যায়। দুপুরে খাওয়ার সময় শাশুড়ি মায়ের সাথে একটা বিষয় নিয়ে আলোচনায় উঠে আসে পরমার বন্ধু শিলার কথা। শিলা নিজের কাজের স্বার্থে স্বামীর সাথে ডিভোর্স করে নেয়, যেটা পরমা বা পরমার শাশুড়ি কেউই মানতে পারছে না। শাশুড়ি মা বলে এত গুণ মেয়েটির, ভালো রান্না করে, শিক্ষিত একটি মেয়ে, কেন যে ডিভোর্স করলো? স্বামীর সাথে মুম্বাইতে চলে গেলেই পারতো। তখন মেয়ে ঈশা অবাক হয়ে বলে, মানি? ভালো রান্না করে, ভালো গুণ আছে বলে ডিভোর্স দিতে পারবে না? কত কষ্ট করে সে নিজের ইনস্টিটিউটটাকে দাঁড় করেছে, সেটা ছেড়ে স্বামীর পেছন পেছন মুম্বাই চলে যাবে? তোমরা এটা কেন ভাবছো না যে তার স্বামী মুম্বাই না গিয়ে শিলা মাসির সাথে এখানেই থাকতে পারতো? তখন পরমা বলে, আরে সে তো পুরুষ মানুষ, তার একটা কর্মজীবন নেই? ঈশা তখন হেসে বলে, মা তোমার কিচ্ছু হবে না, বাবার দৌলতে তুমি এই জীবনে বেঁচে গেলে। পরমার এই ধারণাটাই ছিল না যে একটি মেয়েরও কর্মজীবন হয় বা হতে পারে। পরমা খুব বাধ্য একজন হাউসওয়াইফের মতো শাশুড়ি পারমিশন ছাড়া বাড়ির চৌকাঠ পেরায় না। শাশুড়ি মাকে নিজের মায়ের মতো সম্মান করে। তাই হাজবেন্ডের জীবনে কিছু ভালো ঘটনা ঘটলে তাকে জিজ্ঞেস করে যে সে মাকে এখনো জানিয়েছে কিনা। পরমার সেক্স লাইফটাও সারাদিনের রুটিনের মধ্যে ঘটা একটা রোজকার ঘটনা। তার মধ্যে আলাদা করে কোনো উত্তেজনা সে ফিল করে না। এরপর একটা সিনে দেখা যায় শিলার বাড়িতে পরমার 5 বন্ধু মিলিত হয়েছে, কারণ আরতি নিউ ইয়র্ক থেকে কলকাতা এসেছে। সেখানে সবার জীবনে কি চলছে সেই নিয়ে আলোচনা হয়। সেখানেই উঠে আসে পরমার মডেলিং এর কথা। সবাই বেশ অবাক হয় এই শুনে যে রাহুল রায় পরমার ফটোশ্যুট করছে। রাহুল রায় যে বেশ পরিচিত সেটা এখানে বোঝা যায়। পরের দিন পরমা বাড়ির জামাকাপড় লন্ড্রিম্যানের কাছে হিসেব করে দিচ্ছে। সে সময় রাহুল সেখানে এসে হাজির হয়। পরমা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে।
তারপর লন্ড্রিম্যানের সামনে রাহুল যেভাবে ক্যামেরা খুলে ছবি তোলা শুরু করে, পরমা বেশ লজ্জায় পড়েছে। পরমা বলে, আমি তো এখনো রেডি হইনি, তুমি এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। রাহুল পরমাকে বলে, সব ঠিক আছে, একদম ন্যাচারাল। রাহুল তখনকার মতো কিছু ছবি তুলে নেয়। তারপর দুপুরে খাবার টেবিলে খেতে খেতে রাহুল পরমাকে জিজ্ঞেস করে, আচ্ছা পরমা, আপনি সারাদিন কি করেন, কি ভাবেন? পরমা প্রশ্ন শুনে বেশ চিন্তায় পড়েছে। সে কখনো এমন করে কিছু ভাবেনি। উত্তরে পরমা বলে, জানি না আমি কি ভাবি। আর রাহুলের মুখে পরমা নাম ধরে ডাক শুনে পরমা বলে, আচ্ছা তুমি আমাকে কাকিমা না বলো, বৌদি তো বলবে অন্তত। খাওয়া দাওয়ার পর পরমা রেডি হয়ে সে তার নিয়ে বসে পোজ দেয় ফটোশ্যুটের জন্য। পরমার পা ফাঁকা দেখে রাহুল পরমাকে বলে, দুর্গাপুজোয় যেমন পায়ের রং লাগিয়েছিলেন সেরকম কি আবার লাগানো যায় না? পরমা আলতা নিয়ে এসে পড়তে শুরু করে। রাহুল এক নাগাড়ে পরমার দিকে তাকিয়ে থাকে। পরমার একটু অস্বস্তি হয়। পরমার আসলে আলতা নিজে নিজে লাগাতে একটু অসুবিধা হয়। রাহুল তখন বলে, আমাকে বললেই পারতেন। এই বলে পরমার কাছে গিয়ে পরমার পা ধরে। পরমা এই ঘটনার জন্য একদম প্রস্তুত ছিল না। পরমা একটু জোরেই রিয়াক্ট করে ওঠে। রাহুল বেশ অবাক হয়, পরমার পা ধরে পরমার দিকে তাকিয়ে থাকে। সেই সময় পরমার ছেলেরা চলে আসে স্কুল থেকে। রাহুল যাতে পা ছেড়ে দেয় সেই জন্য পরমা রাহুলকে বলে, প্লিজ, আমার ছেলেরা এসে গেছে এবার। রাহুল বুঝতে পারে যে এবার তার পাল্লা একজন খুব ইনোসেন্ট বেঙ্গলি হাউস ওয়াইফের সাথে পড়েছে। এরপর পরমা বুবুকে ফোন করে বলে যে সে যেন তার বন্ধুকে বলে দেয় সে আর ছবি তোলাবে না। বুবু তখন পরমাকে বলে, তুমি ছবি না তোলালে রাহুলের সিরিজটার কি হবে? রাহুল নাছোড় বান্দা, আর 10 জন শিল্পীর মতোই। রাহুল সোজা বাড়িতে চলে আসে। পরমা রাহুলকে দেখে বেশ অবাক হয়। সে তো সকালবেলা বুবুকে ফোন করে বলেছে যে সে আর ছবি তোলাবে না। রাহুল পরমাকে বলে, আজকে আর সে বাড়িতে ছবি তুলবে না, সে পরমাকে নিয়ে বাইরে বেরোবে। পরমা আরও অবাক হয়। শাশুড়ি মাকে গিয়ে বলে, মা এখন বাইরে বেরোলে দেরি হয়ে যাবে না বলুন, তার থেকে ওকে না করে দিই। শাশুড়ি বলে, না না, এইভাবে তাকে না করা ঠিক হবে না, হাজার হলেও বুবুর বন্ধু, তুমি বরং ঘুরেই এসো। পরমা পালানোর কোনো রাস্তা না দেখে শেষমেশ বেরিয়ে পড়ে রাহুলের সাথে। এরপর তারা প্রথমে যায় কালীঘাটে। সেখানে রাহুলের জোর করে রিক্সা থামিয়ে বর বউয়ের ছবি তোলার পাগলামো দেখে পরমা হেসে ওঠে। এরপর রাহুল পরমাকে শহরের এক উঁচু জায়গায় নিয়ে যায়, যেখান থেকে শহরটাকে বেশ ভালোভাবে দেখা যায়। রাহুলের ক্যামেরার লেন্স দিয়ে পরমার শহর দেখতে দেখতে একটা কবিতা বলতে শুরু করে। পরমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। রাহুল জিজ্ঞেস করে, আপনি কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন বুঝি? পরমা বলে, ভালোবাসতাম, এখন আর কিছুই করা হয়ে ওঠে না। এরপর রাহুল পরমার বাবার বাড়ি নর্থ কলকাতার দালান বাড়ি শুনে বেশ ইন্টারেস্ট পায়। রাহুল পরমাকে নিয়ে পরমার বাবার বাড়ি চলে যায়। বেশ পুরনো একটা বাড়ি। পরমা রাহুলকে ঘুরিয়ে দেখায় বাড়িটা। বাড়ি ঘুরতে ঘুরতে পরমা স্মৃতিচারণ করে। সে যেখানে বসে সেতার শিখত, ঠিক তার পেছনে অনেক চারা গাছ ছিল। তার মধ্যে একটা গাছ ছিল বেশ কালো লালচে রঙের। পরমা পরে অনেক খুঁজেছে কিন্তু কখনো পায়নি সেই গাছটা। সেই গাছের নামটাও তার মনে নেই। এরপর পরমা রাহুলকে নিয়ে যায় একটা ঘরে। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে আসে। পরমা বলে, এটা তার সুধা পিসির ঘর ছিল। সেই সময় একটা পায়রা ঝপ করে উড়ে আসলে পরমা ভয় পেয়ে রাহুলের বুকে মুখ ঢুকায়। ভয় কাটলে পরমা মুখ তুলে তাকায়। রাহুল আর থাকতে না পেরে পরমার ঠোঁটে ঠোঁট রেখে পরমাকে চুমু খায়। পরমাও যেন কেমন এক ঘোরের মধ্যে রাহুলকে জড়িয়ে ধরে চুমু খায়। কিছুক্ষণ পর ঘোর কাটলে পরমা রাহুলকে ধাক্কা মেরে সরে। পরমা তার এই কাজে অবাক হয়ে মুখ ঢেকে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় পরমা বেশ ভয় পেয়ে যায়। ভাস্করকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করে, কিন্তু ভাস্করের মুম্বাইতে কাজ একটু বেড়ে যাওয়ায় ভাস্কর আসতে পারে না। এই সময় ভাস্করকে দেখা যায় ভাস্করের এক পিএকে ভাস্কর তার সাথে ঘুরতে যাওয়ার, ড্রিঙ্কস করার অফার দিচ্ছে। সেদিন রাতে পরমা স্বপ্নে তার সুধা পিসিকে দেখতে পায়। পিসি পরমাকে বলে গেটের শেকল খুলে দিতে। অন্যদিকে পরমা চায় না রাহুলের সাথে দেখা করতে, কিন্তু রাহুল যেন তার পেছন ছাড়ছেই না। আগের দিন রাহুলের সাথে ঘোরার সময় রাহুল পরমাকে তার পার্স রাখতে দিয়েছিল। সেই পার্স পরমার ব্যাগে থেকে যায়। রাহুল ফোন করে ব্যাগ কিভাবে ফেরত পাবে জানতে চাইলে পরমা রাহুলকে বলে সে তার বন্ধু শিলার বাড়িতে ব্যাগ রেখে আসবে, রাহুল সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। পরমার মনে আগের দিনের ঘটনা ঘুরঘুর করতেই থাকে। ছেলেকে পড়ানোর সময় রেগে যায়। ঈশা মায়ের রাগ দেখে জিজ্ঞেস করে, আজ এত টেম্পার লুজ করছো কেন? রাতে পরমা রাহুলের পার্স বের করে রাহুলের ছবি দেখে। রাহুলের ছবি দেখে পরমার মুখে হাসি ফুটে ওঠে। পরের দিন পরমা শিলার বাড়িতে ব্যাগ রাখতে যায়। পরমা খুব তাড়াতাড়ি ব্যাগ রেখে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো হলে যা হয়, রাহুল ঠিক সেই মুহূর্তেই সেখানে পৌঁছায়। পরমা রাহুলকে দেখে একদম ঘাবড়ে যায়। রাহুল পরমার কাছ থেকে ব্যাগ নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু কিছু বলবে ভেবে পেছন ঘুরে তাকাতেই দেখে পরমার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। রাহুল একটু অবাক হয়েই পরমার কাছে গিয়ে দাঁড়ায়। পরমার নিজেকে আটকে না রাখতে পেরে রাহুলকে জড়িয়ে ধরে। সত্যি কথা বলতে মহিলা একটা চুমুতেই এইভাবে গলে যাবে আমি ভাবতে পারিনি। যাই হোক, এরপর রাহুল পরমার প্রেম বুলেট ট্রেনের গতিতে চলতে থাকে। আর তাই পরের দিনই পরমা রাহুল বেডে।
এই সিনে পরমাকে দেখে খুব ভালো মতোই বোঝা যায় যে পরমা একটা ঠিকঠাক সেক্সের জন্য অনেকদিন ধরেই ওয়েট করছিল। প্রেমে পড়ে বহুদিন পর আবার পরমা তার সেতার নিয়ে বসে বাজাতে, রাহুলের সাথে নৌকায় নদী ভ্রমণে গিয়ে গান করে। কত গল্প রাহুলকে শোনায়, অনেক কথা যেন পরমার মধ্যে জমেছিল কাউকে শোনাতে না পেরে। সেই সময় পরমা তার সুধা পিসির গল্পও শোনায়। তার সুধা পিসি একজন বিধবা হয়ে কারোর সাথে প্রেমে জড়িয়েছিল, বাড়ির কেউ সেটা মেনে নেয়নি, তাই তার পিসিকে একটা ঘরে আটকে রাখা হতো। আস্তে আস্তে সুধা পিসি পাগল হয়ে যায়। একদিন রাহুল পরমাকে তাদের পুরনো বাড়িতে নিয়ে যায়, যে বাড়ি বিক্রি করে রাহুলের বাবা মা রাহুলকে নিয়ে আমেরিকায় চলে যায়। রাহুলের ইচ্ছা হয় সেই বাড়ির লোকেদের সাথে পরিচয় করার। রাহুল সেখানে গিয়ে পরমাকে তার ওয়াইফ হিসেবে পরিচয় দেয়। সেই বাড়ির একজন জানতে চায় আমেরিকায় রাহুল কোথায় থাকে। রাহুল তখন বলে তাদের কোনো স্থির ঠিকানা নেই, তারা তাদের ক্যারাভেনে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। পরমার রাহুলের কথা শুনে ভালো লাগে। পরমার ইচ্ছা হয় রাহুলের সাথে সত্যি যদি সে সেই সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে পারত। একদিন দুপুরবেলা পরমা আস্তে করে গেট খুলে বেরোনোর চেষ্টা করে, কিন্তু শাশুড়িমা বুঝতে পারে। পরমা শাশুড়িমাকে বলে সে বন্ধু শিলার স্কুলে যাচ্ছে। শাশুড়িমা তখন বলে যে রোজ দুপুরবেলা এরকম ঘোরাঘুরি করলে আবার শরীর খারাপ হতে পারে, সাবধানে যেও। রাহুলের সাথে প্রেম নিয়ে পরমার মনে তখনও একটা ভয় কাজ করছিল, সে কি কাজটা ঠিক করছে না করছে না। পরমা বন্ধু শিলাকে তার ভয়ের কথা জানায়। পরমার প্রশ্নের উত্তরে শিলা যা বলে আমার সেটা খুব ভালো লেগেছে। শিলা বলে তুই প্রেম করে ঠিক করছিস কি ভুল করছিস সেটা বিচার করার আমি কেউ না, কিন্তু এটা ঠিক কোনো মানুষই কোনো মানুষের পার্সোনাল সম্পত্তি না। আর এই রিলেশনশিপটা তোর কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তোকে বুঝতে হবে। তুই কারো কোনো ক্ষতি করছিস কিনা সেটাও তোকে বুঝতে হবে। রাহুলও তোর পার্সোনাল প্রপার্টি না। এরপর পরমা বেশ চুটিয়ে প্রেম চালিয়ে যায়, কিন্তু একদিন হঠাৎ করেই মুম্বাই থেকে ভাস্কর বাড়ি ফিরে আসে। পরমা তার রোজকার মতো দুপুরবেলা বেরাচ্ছিল, গেট খুলে সামনে দেখায় ভাস্কর দাঁড়িয়ে। পরমা আর বেরোতে পারে না। রাহুল ফোন করে, পরমা ফোন তোলে কিন্তু কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। এক দুই দিন পর পরমা রাহুলের সাথে দেখা করে। রাহুল সেদিন পরমাকে সেই কাজটা দেয় যেটা পরমা বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছে কিন্তু খুঁজে পায়নি। এরপর জানা যায় রাহুল আর একদিন পর গ্রিস চলে যাচ্ছে। পরমা অনেক দুঃখ প্রকাশ করে, কিন্তু কিছুই করার নেই। রাহুলকে রাহুলের কাজ করতে হবে আর পরমাকে পরমার সংসার করতে হবে। রাহুল পরমাকে কথা দেয় সে কয়েক মাস পর আবার ফিরে আসবে, কারণ সে রাজস্থানের মরুভূমিতে একটা ফিচার করবে। রাহুল চলে যাওয়ার পর পরমা কাজের মাঝেও অন্যমনস্ক হয়ে থাকে। ভাস্কর জিজ্ঞেস করে পরমার শরীর খারাপ হয়েছে কিনা। এরই মাঝে একদিন রাহুলের চিঠি আসে শিলাদের বাড়িতে। খামের ওপর বন্ধু আরতির নাম লেখা থাকে। শিলা সেই চিঠি পরমাদের বাড়ির ড্রাইভারের হাত দিয়ে পাঠায়, কিন্তু সেই চিঠি ভাস্করের হাতে পড়ে। যদিও ভাস্কর খাম খুলে দেখে না চিঠিতে কি লেখা আছে, শুধু বলে আরতি বোধহয় ঠিকানা হারিয়েছে, তাই শিলার বাড়িতে তোমার চিঠি পাঠিয়েছে। পরমা রাহুলকে এরপর চিঠিতে লিখে পাঠায়। এরপর থেকে তার ঠিকানাতেই যেন চিঠি লিখে পাঠায়। এই বাড়ির সভ্য মানুষ অন্যের চিঠি পড়ে না। রাতে পরমা ভাস্করকে জিজ্ঞেস করে ভাস্কর কি তাকে দেশ বিদেশ বেড়াতে নিয়ে যাবে। ভাস্কর পরমার মুখে বেড়াতে যাওয়ার কথা শুনে বেশ ইন্টারেস্ট পায়, কারণ ভাস্কর এর আগে অনেকবার বলেছে, কিন্তু পরমা সংসারের বিভিন্ন কাজের জন্য যাওয়ার ইচ্ছা দেখায়নি। এরপর একদিন পরমার নামে একটা বড় পার্সেল আসে। ভাস্কর বড় পার্সেল থেকে পার্সেল খুলে দেখে একটা ম্যাগাজিন, সেখানে পরমার ছবি বেরিয়েছে। ভাস্কর বেশ খুশি হয়। ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে একটা ছবি দেখে ভাস্কর থেমে যায়। পরমার স্নান করার একটা ছবিও সেখানে ছাপা হয়েছে। ছবির ওপর লেখা রিমেম্বার লাভ রাহুল। ভাস্কর পরমার মুখে ম্যাগাজিন ছুঁড়ে মেরে বলে এটাও বুঝি আরতির পাঠানো। ভাস্কর এখন সমস্তটাই বুঝতে পারছে। যাই হোক, এই খবর শুনে শাশুড়িমা একদম অসুস্থ হয়ে পড়ে। ব্যাপারটা জানাজানি হতেই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করে। পরমা নিজের ঘর থেকে বেরোতে পারে না। ভাস্কর পরমার সাথে কথা বলা বন্ধ করে। তাদের দুজনের বেড আলাদা হয়ে যায়। পরমা সারাদিন মনমরা হয়ে শুয়ে থাকে। একবার শাশুড়ির ঘরে এসে শাশুড়ি মাকে ডাকে, কিন্তু শাশুড়ি মা পরমাকে যেন আর সহ্য করতে পারছে না। পরমাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর পরমা ভাস্করের অফিস যাওয়ার সময় ভাস্করের পথ আটকে দাঁড়ায়। ভাস্করকে জিজ্ঞেস করে ভাস্করের কি তাকে কিছুই বলার নেই? এতদিনের একটা রিলেশন একটা ঘটনাতে শেষ হয়ে গেল। পরমা ভাস্করকে জিজ্ঞেস করে সে কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ভাস্করের কখনো কারোর জন্য কোনো রকম দুর্বলতা আসেনি। ভাস্কর এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। ভাস্কর পরমাকে বলে পরমার জন্যই আজকে মায়ের এই অবস্থা, যদিও পরমার সেটা বোঝার মানসিকতা আজকাল আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ভাস্কর এও বলে যে আজ থেকে ছোট ছেলে দুপুরকে সেই পড়াবে, কারণ সে চায় না তার ছেলে কোনো বেশ্যার কাছ থেকে শিক্ষা নিয়ে বড় হোক। পরমা ভাস্করের কথায় খুব কষ্ট পায়। ভাস্কর পরমাকে তার হাত খরচের টাকা মেয়ের হাত দিয়ে পাঠায়, কিন্তু পরমা সেই টাকা নিতে অস্বীকার করে। এরপর পরমা শিলার বাড়ি যায়, শিলার কাছ থেকে 500 টাকা ধার নেয়। তারপর শিলাকে বলে তাকে একটা চাকরি খুঁজে দিতে, কিন্তু পরমা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য তার চাকরি পাওয়ার আশা একটু কমই থাকে। তখন পরমা বলে সে ভাবছে সে রাহুলকে একটা চিঠি লিখবে, সে যদি কোনো হেল্প করতে পারে তাকে কাজ খুঁজে দেওয়াতে। তখন শিলা পরমাকে বলে রাহুলকে চিঠি লিখে কোনো লাভ নেই। কয়েকদিন আগে বুবু অনেক কড়া ভাষায় রাহুলকে চিঠি লিখেছিল, তখন রাহুলের এজেন্টের চিঠি আসে।
সেখান থেকে জানা যায় রাহুল নিউ ইয়র্কে নেই, কোথায় আছে, কবে ফিরবে কেউ জানে না। পরমা বেশ ভয় পেয়ে যায়। এর পরের দিন পরমা বাথরুমের দরজা বন্ধ করে ব্লেড দিয়ে হাত কেটে সুইসাইড করার চেষ্টা করে। এই সময় পরমা অজ্ঞান হয়ে বাথরুমের মধ্যে পড়ে গিয়ে মাথায় চোট পায়। পরমা মারা যায় না, কিন্তু কোমায় চলে যায়। ডাক্তার ব্রেন সার্জারির কথা বলে, যদিও এর পরেই পরমার জ্ঞান ফিরে আসে। অপারেশনের দরকার পড়ে না, কিন্তু ততক্ষণে পরমার মাথার চুল কেটে ফেলা হয়েছিল অপারেশন করার জন্য। এরপর বাড়ির সবাই পরমার সাথে অনেকভাবেই কথা বলার চেষ্টা করে, কিন্তু পরমা কারোর সাথেই কথা বলে না। ডাক্তার পরমাকে জিজ্ঞেস করে তার কি কারোর সাথে কথা বলার ইচ্ছে করছে না। তখন পরমা ডাক্তারকে শিলার কথা বলে। এরপর শিলা সেই গাছ নিয়ে পরমার সাথে দেখা করতে আসে। শিলা পরমাকে একটা গুড নিউজ দেয় যে সঙ্গীত তীর্থতে হয়তো একটা সেতার বাদকের ভ্যাকেন্সি আছে, সে খোঁজ দিচ্ছে। পরমা শিলার কাছ থেকে একটা ডায়েরি আর পেন চেয়ে নেয়। এরপর পরমা নার্সিংহোমে বসে ডায়েরিতে লেখে তার পরিবারের সবাই তার খোঁজ নেয় প্রতিদিন। এখন তার পরিবার ডাক্তারের কথায় ঠিক করেছে, যেহেতু মাথায় চোট লেগেছে পরমার, তাই পরমার জন্য একটা সাইকোথেরাপি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এরপর একদিন শিলা দেখা করতে এসে পরমাকে সেতার বাদকের চাকরিটা যে হয়নি সেই কথা বলে। যদিও সে আরেকটি কাজের কথা বলে, খাদি গ্রামোদ্যোগ ভবনে একটা সেলসের কাজ। শুরুতে মাইনে একটু কম দেবে, 600 টাকা, কিন্তু পরে সেটা বাড়াবে। যদি পরমার কোনো অসুবিধা না থাকে তাহলে সে একটা অ্যাপ্লিকেশন করে দেবে। 600 টাকা খুব কম টাকা না। 1985-এ 600 টাকা এই সময়ের 10,000 টাকার কাছাকাছি, সেটা বলাই যায়। যাই হোক, পরমা শুনে খুব খুশি হয়। পরমা 600 টাকা মাইনে শুনে বলে, আমি কি এত টাকা আমার জীবনে এখনো ইনকাম করেছি? এরপর শিলা একটা পেপারের টুকরো পরমার হাতে দিয়ে বলে, এতে রাহুলের খোঁজ আছে, তুই কাছে রাখতে পারিস। রাহুলের খোঁজ পাওয়া গেছে। পরমা পেপার খুলে পেপার পড়ে জানতে পারে রাহুল এখন কোথায় আছে। এরপর পরমা বেশ সুস্থ হয়ে ওঠে। বাড়ির কয়েকজন পরমার সাথে আসে দেখা করতে। সেখানে ভাস্কর পরমাকে বলে, তোমাকে তো আগেও বলেছিলাম তোমার একটা সাইকোথেরাপির দরকার। তখন পরমা বলে সে ঠিক করেছে সে একটা চাকরি করবে। ভাস্কর যেন আকাশ থেকে পড়ে। পরমা বলে, বিশাল বড় কোনো চাকরি না, কিন্তু সে কাজটা করবে। চাকরির মাইনে শুনে ভাস্কর বলে, তুমি ভাস্কর চৌধুরীর স্ত্রী হয়ে 600 টাকার জন্য চাকরি করবে? আমি যে টাকা রোজগার করি সেটা কি তোমার যথেষ্ট মনে হয় না? দরকার পড়লে আমি তোমার হাত খরচ বাড়িয়ে দেবো। পরমা তখন বলে, সে তো তোমারই দেওয়া হবে। মায়ের কথায় মেয়ে ঈশা একটু অবাক হয়। সে কখনো হয়তো ভাবেনি তার মা এরকম কোনো মনোভাব রাখতে পারে। ভাস্কর পরমার কথায় বেশ উত্তেজিত হয়। ডাক্তার ভাস্করকে শান্ত করে পরমাকে বলে, আপনি কাজ করতে চান বেশ ভালো কথা, আফটার অল কাজ সব থেকে ভালো মেন্টাল থেরাপি, কিন্তু তবুও আপনার ভেতরে যে অপরাধবোধটা কাজ করছে সেটার জন্য আপনাকে সাইকোথেরাপি অবশ্যই নেওয়া উচিত। তখন পরমা বলে, কিন্তু তার মধ্যে তো কোনো অপরাধবোধ নেই। এই কথা শুনে ভাস্কর যেন আরও অবাক হয়। ডাক্তার পরমাকে অনেক কথা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পরমা ডাক্তারের কথায় আর কান দেয় না। পরমা হঠাৎ দেখতে পায় তার গাছে ফুল ধরেছে, আর সেই ফুল দেখে তার গাছের নামটাও মনে পড়ে যায়, যে নাম সে বহু বছর ধরে মনে করার চেষ্টা করছিল। পরমা বলে, এই তো আমার মনে পড়ে গেছে, ইউফোরবিয়া কন্টিনিফোলিয়া, শ্যাম কাঞ্চন। মেয়ের পর মায়ের পাশে এসে বসে আর মাকে বলে, হ্যাঁ মা, খুব সুন্দর ফুলটি। এইভাবেই গল্প শেষ হয়।